1+9 = 10 অঙ্ক শেখানোর মাধ্যমে যারা ফোন বেচে তাদের নাম OnePlus। পাটিগণিতের ওই লোকটার মতো কোন প্রকার কারণ ছাড়া 40টা 50টা করে তরমুজ কিনে ফেলার মতোই OnePlus প্রতি বছরই কোনো কারণ ছাড়া তাদের স্মার্টফোনের দাম বরাবরই বৃদ্ধি করে চলছে। মাশাআল্লাহ, এবার দাম বাড়তে বাড়তে OnePlus একদম $1069 রিচ করে ফেলেছে। এটা অ্যাকচুয়ালি প্রো ভেরিয়েন্টের মডেলের দাম আর কি। তো এই বছর OnePlus 9 এর বেস মডেল অর্থাৎ 8/128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস প্রেডিসেসরের থেকে $30 ইনক্রিজ হয়ে দাম হয়েছে $730। সো এখন আমরা এটা সেফলি বলতেই পারি যে OnePlus ইজ নো মোর দ্য ফ্ল্যাগশিপ কিলার, দে আর দ্য ফ্ল্যাগশিপ। সো এবার আর কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না, একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে হবে এই স্মার্টফোনগুলোকে। তো সাথে আছে আমি আকিব রাজ এবং আপনারা দেখছেন টেকভার্স। আমাদের আজকের স্পন্সর ফোন ফিচার বিডি। বাজারে OnePlus 9 নিয়ে এসেছে তারা বেস মডেল 59,000 টাকা মূল্যে এবং এর যেটা বড় স্টোরেজ ভেরিয়েন্টটা সেটা খুব সম্ভবত 64 বা 65,000 টাকা। তো ধন্যবাদ ফোন ফিচার বিডিকে আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য। তাদের ব্যাপারে আপনারা বেশ ভালো করেই জানেন যে বসুন্ধরা সিটির শপের লেভেল 5-এ রয়েছে তাদের শপটি, এবং এই ধরনের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বা মিড রেঞ্জ বা যে কোনো ধরনের স্মার্টফোন আপনারা আনঅফিসিয়াল বা অফিসিয়াল কিনতে চাইলে তাদের শপটি আপনারা ভিজিট করে আসতে পারেন। সকল ইনফরমেশন দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। রিসেন্ট সময়ে বাজার বেশ ভালো রকমের পরিবর্তিত হয়ে গিয়েছে। একটা সময় যাদের বাজেট ছিল 30 বা 40 বা 30 থেকে 40-45 তারা মোরলেস OnePlus-এ চলে যেত, বা এই প্রাইস সেগমেন্টে OnePlus-এর দাপটটা ছিল সব থেকে বেশি। কিন্তু বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে, বর্তমান বাজারে যেটা হতে পারে আপকামিং জাতীয় স্মার্টফোন Redmi K40 এবং K40 Pro, যাদের প্রাইস সেগমেন্ট বলতে পারেন 35 to 45 or 50, তো এই প্রাইস সেগমেন্টে কিন্তু Xiaomi বেশ ভালো রকমের চাপকে ধরেছে। অথচ একটা সময় কিন্তু এরকম ছিল যে এই প্রাইস সেগমেন্টে যারা মিড রেঞ্জ থেকে বা নতুন কোনো স্মার্টফোন কিনবেন যাদের বাজেট এরকম 30 থেকে 40-45, তারা কোথাও না থেকে OnePlus কিনে ফেলতো। ব্যাপারটা যে এই বছরে নতুন হচ্ছে তা কিন্তু না। যদি লাস্ট ইয়ারের কথা চিন্তা করেন, K30 Pro ওরফে Poco F2 Pro, এই ফোনটা কিন্তু বাজারে বেশ ভালো রকমের সেল হয়েছে। বছরের পর বছর ক্যামেরা ডিপার্টমেন্টে চাহিদা অপূর্ণ রেখেই OnePlus তাদের ফোনগুলোর প্রাইস বাড়িয়েই চলছিল। সম্পূর্ণ দোষ আসলে OnePlus-কে দেওয়া যায় না, কেননা স্ন্যাপড্রাগন 845-এর পর যত চিপ এসেছে তাদের প্রত্যেকের প্রাইসই ছিল অনেক বেশি, অনেকটা আমাদের রমজানের বাজারের মতো দাম করে বৃদ্ধি পেয়েছে। তো সেক্ষেত্রে স্মার্টফোনের দামও বৃদ্ধি পেয়েছে কিছুটা। কিন্তু আমার মাথায় এটাই আসে না যে এই ফোনটার দাম $730 আর K40 Pro কিন্তু আনঅফিসিয়াল বাংলাদেশে 45-এর মধ্যে পাওয়া যাচ্ছে, যেটার অ্যাকচুয়াল প্রাইস কিন্তু আরও কম। এটা কীভাবে সম্ভব? আসলে ব্যাপারটা এখন এরকম দাঁড়িয়েছে যে OnePlus আর এখন তাদের বাজেট ইউজারদের জন্য কোনো প্রকার ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন তৈরি করে না। তারা এখন বাজেট ডিভাইস তৈরি করে, লাইক OnePlus Nord N10, N100, যে সকল স্মার্টফোনকে রিভিউয়াররা আজকাল ভিডিওতে রোস্ট করে থাকে। প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে গিয়েও মহামুসিবতে পড়েছে OnePlus। না হতে পারে $900-1000 দামের স্মার্টফোনের যোগ্য, না ফিরে যেতে পারছে $400 থেকে $500 সেগমেন্টে। তো এইভাবে তারা মার্কেটের সব থেকে গুরুত্বপূর্ণ পজিশনটা হারিয়ে ফেলেছে। অন্তত আমার মতে তারা এই ধরনের নন প্রো ভেরিয়েন্টটিকে ফ্ল্যাগশিপ কিলার যে ব্যাপারটা ছিল, তারা এই জিনিসটা কিন্তু ধরে রাখতে পারতো। ধরে না রাখতে পারলেও আমি স্টিল OnePlus 9-কে বলবো একটা বেস্ট ভ্যালু ফর মানি যদি আপনি OnePlus 9 Pro এর সাথে কম্পেয়ার করেন। যদি আপনাদের অনেকের কেনার ইচ্ছা থাকে যে OnePlus 9 Pro, বাট আপনার বাজেটটা ওইখানে নাই, বাজেটটা এখানে পড়ে আছে, তাহলে আমি বলতে পারি এই ফোনটা হতে পারে আপনার জন্য বেস্ট বাই। লেজার অটোফোকাস, প্রাইমারি ক্যামেরা, মেটাল বিল্ড এবং 10 বিটের সুপেরিয়র ডিসপ্লে ছাড়া আর তেমন কিছু মিস করছে না এই OnePlus 9-এ। আসলে আপনাকে সান্ত্বনা দিতে এমনটা বললাম, বেসিক্যালি এই ফিচারগুলো আপনারা আসলে যেই প্রিমিয়াম সেগমেন্টের ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন রয়েছে বাজারে, সেই ফোনগুলোতে দেখতে পাবেন। তো সেগুলো এই ফোনে না থাকলেও কিন্তু এই ফোনটিতে আপনারা পারফরমেন্স এবং সুপারফাস্ট 65 ওয়াটের চার্জারের যে কেলমা বা কারিশমা, সেই জিনিসটা কিন্তু মিস করছেন না, সেটা পাচ্ছেন। কোম্পানি বলছে এই ফোনটিকে আপনি 29 মিনিটে 1 থেকে 100% চার্জ করে ফেলতে পারবেন। যদিও আমি আমার টেস্টিংয়ে পেয়েছি 1 থেকে 88% চার্জ হতে সময় লেগেছে 35 মিনিট, এবং ফোনটি মোটামুটি ভালোই গরম হয়ে গিয়েছিল। হয়তো বা বিপজ্জনক কিছু না, বাট আপনারা অনুভব করতে পারবেন যে ফোনটা বেশ ভালোই গরম হয়ে গিয়েছে। যদিও তারা ওয়েবসাইটে বলছিল যে ফোনটা নাকি চার্জিংয়ের টাইম ঠান্ডা থাকে, তো আমার টেস্টিংয়ে আমি মোটামুটি প্রতিবারই দেখছি ফোনটা গরম হয়ে যাচ্ছে। সো পারফরমেন্স ইজ অ্যামেজিং। স্ন্যাপড্রাগন 888 দিচ্ছে বেস্ট ইন ক্লাস পারফরমেন্স, পাচ্ছেন সুপার ফাস্ট LPDDR5 র্যাম এবং UFS 3.1 স্টোরেজ ফ্রম স্যামসাং। আর ফোনকে ঠান্ডা রাখতে ভেতরে আছে ভেপর কুলিং চেম্বার। একজন রিভিউয়ারের যা কাজ, একটা ফোনকে হাতে পাওয়ার পর টেস্টিং করার পর সেই ব্যাপারে মতামত প্রদান করা, সেই কাজটা করতে এবার বসে যাব। জি, এই ফোনটাতে আমরা গেমিং টেস্ট এবং এর সাথে স্টেবিলিটি টেস্ট করেছি। আর এই ফোনটাতে গেম ভালো চলবে এটা সবারই জানা কথা, দেখানো কি দরকার আছে? ওয়েট, সমস্যা নাই। গেমিং পারফরমেন্স কীরকম এই ব্যাপারেও অ্যানালিসিস করবো, এই ব্যাপারেও কথা বলবো। তবে চলুন প্রথমে ফোনটি বিভিন্ন সিনারিওতে ফোনটি কীরকম স্টেবল পারফরমেন্স প্রোভাইড করছে সেই ব্যাপারটা একটু জেনে নিই। টুকটাক হেভি ইউজে ফোনটা বেশ ভালো রকমের গরম হয়ে যাচ্ছিল, এবং সেই থেকে আমার মাথায় চিন্তা আসলো যে ফোনটাতে আমি একটু ইনডেপথ বা
কি বলে একটু বড় রকমের একটা পারফরমেন্স স্টেবিলিটি টেস্ট করে দেখি ফোনটার আসলে অবস্থাটা কি, অ্যান্ড রেজাল্ট গোনা শক ইউ। প্রথমে দেখুন এই দুটো স্ক্রিনশট। প্রথমটি টেস্ট করা হয় ফোনটিকে এই লাল ম্যাটের উপর রেখে, যা গরম আটকে রাখতে বেশ ওস্তাদ। স্টেবিলিটি রেজাল্ট আসলে সেকেন্ড টেস্টের তুলনায় বেশ খারাপ, কারণ সেকেন্ড টেস্ট করেছি খোলামেলা স্থানে রুমে ফ্যান চালু রেখে। স্টিল নট এ গুড রেজাল্ট, বাট বেটার দেন প্রিভিয়াস। যা বুঝলাম এই ফোনটি হিট ডিসিপেশন বা তাপ বের করে দেওয়ার যে ক্ষমতা, এই দিক থেকে ফোনটা একটু নুব। এরপর সিরিজ টেস্ট চালালাম N22-তে। প্রথমে ছিল মুক্ত বাতাসে, এরপর ব্যাক কভার লাগিয়ে, এরপর ওই লাল ম্যাজিক কার্পেটে বসে টেস্ট করলাম। স্কোর 7 লাখ থেকে নেমে একেবারে 4 লাখে। ভাবা যায়? ফোনটির পারফরমেন্স খুব দ্রুতই ফল করে, বিশেষ করে যখন এই ফোনটা তাপটা বের করে দেওয়ার কোন প্রকার জায়গায় খুঁজে পায় না। এই ব্যাপারটা আমি গেমিং সেশনে কিছু গেমের বেলায় লক্ষ্য করেছি, যেমন এই ফোনটিতে আমি জেনশিন ইম্প্যাক্ট খেলেছি এবং এই গেমটা কিন্তু ফোনটাতে খুব ভালো রকমের প্রেশার দিতে পারে। এই গেমটা শুধু এই ফোনে না, এই গেমটা সব ধরনের ফোনে বেশ ভালো রকমের একটা প্রেশার দিতে পারে। এবং আমি যেটা খেয়াল করলাম যে 10 থেকে 15 মিনিটের গেমিংয়ের পরে আমি কিছুটা ল্যাগ স্টার্টারিং আমি গেমের মধ্যে দেখতে পাচ্ছি, যেটা আমার ধারণা মতে বা এই টেস্টের রেজাল্ট অনুযায়ী এটা এক্সপেক্টেড ছিল। তো এরকম আরও কিছু গেমস রয়েছে, যেমন ডেড বাই ডে লাইট, তারপর হচ্ছে আপনার ব্ল্যাক ডেজার্ট মোবাইল। এই গেমসগুলো কিন্তু ফোনে খুব ভালো রকমের প্রেশার দিতে পারে। সো এই গেমসগুলো যদি আপনারা এই ফোনটি ট্রাই করেন তাহলে কিন্তু লম্বা সময় স্টেবল পারফরমেন্স পাবেন না। কিন্তু এটা বাদ দিয়ে যখন আমি পাবজিতে গেলাম, পাবজিতে আপনারা জানেন যে আলট্রা এইচডি যে গ্রাফিক সেটিংসটা এবং আপনার এইচডিআর গ্রাফিক সেটিংসে যথাক্রমে আমি 40 FPS এবং 60 FPS কনস্ট্যান্ট পেয়েছি আধা ঘন্টা 40 মিনিটের গেমিং সেশনও। সো যেটা বুঝলাম যে পাবজির মতো গেমসগুলো এই ফোনটাতে অনায়াসে, মানে এই ফোনটা খুব আরামসে হ্যান্ডেল করতে পারে। বাট এর চেয়ে বড় বড় যে গেমসগুলো, যেটা আমরা একটু আগে নামগুলো বললাম, এই গেমসগুলো হ্যান্ডেল করতে গেলে এই ফোনটা বেশ ভালো রকমের ড্রপ করে ফেলে। তো বেসিক্যালি স্টেবিলিটি টেস্ট যেটা বুঝলাম যে এই ফোনটা আসলে নট এ ভেরি গুড কন্টেন্ডার, বাট বেসিক পারফরমেন্স আপনারা ফোনটি থেকে পেতে যাচ্ছেন, এটা বেশ ভালো। তো এই পারফরমেন্সটা আপনি ততক্ষণ পর্যন্ত ভালো পাবেন যতক্ষণ পর্যন্ত এই ফোনটা গরম হচ্ছে না, অথবা গরম হলে যেন গরমটা বের হওয়ার জন্য একটা জায়গা থাকে। লাইক আপনার আশেপাশে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা যেন একটু ঠান্ডা থাকে, বা রুমে যেন ফ্যানটা চলতে থাকে, অথবা আপনি ফোনটাতে কোনো প্রকার ব্যাক কভার না লাগিয়ে বা এমন কোনো স্থানে রাখবেন না যেখানে ফোনটার থেকে তাপটা বেরোতে পারছেন না। ওরকম সিচুয়েশন হলে আপনার পারফরমেন্সটা ড্রপ করবে, তখন পারফরমেন্স খারাপ পাবেন। আদারওয়াইজ আপনি ফোনটা থেকে বেশ ভালোই পারফরমেন্স পাবেন, তবে হিটটা কিছুটা আপনি ফিল করবেন। তো এই হচ্ছে ফোনটার আমার পারফরমেন্স অ্যানালাইসিস। আসলে আমি এক্সপেক্ট করছিলাম যে ফোনটার হিটিং পারফরমেন্সটা একটু বেটার হবে, কেননা আমিও একটা স্মার্টফোন চালাই যেটাতে স্ন্যাপড্রাগন 865 রয়েছে এবং সেটাও গরম হয়, বাট এইভাবে আসলে কখনো পারফরমেন্স ড্রপ করতে আমি এখন পর্যন্ত দেখি নাই। আর এখন কাস্টমার আমি তারও বেটার পারফরমেন্স পাচ্ছি। জিনিসটা কি এই ফোনটার ম্যানুফ্যাকচারিংগত ইস্যু, নাকি মানে স্ন্যাপড্রাগন 888 এরকম, সেটা আমি বলতে পারছি না। আমার স্ন্যাপড্রাগন 888-এর এই ফোনটি হচ্ছে সেকেন্ড ফোন যেটা আমি 888-টা এক্সপিরিয়েন্স করছি। থার্ড ফোন স্যামসাং গ্যালাক্সি S21-এ আসলে পারফরমেন্সের এরকম কোনো ড্রপ আমি লক্ষ্য করি নাই। Mi 11-এও আমি এরকম কোনো ড্রপ লক্ষ্য করি নাই। গরম হয়েছে ঠিক, আসলে আমি যেটা মনে হয় 888-টা একটু গরম হয়, মোটামুটি সব ফোনই গরম হয়, বাট এটার মতো পারফরমেন্স ড্রপটা আমি আসলে অন্যান্য ফোনগুলোতে দেখতে পাইনি। তো এবার পালা ক্যামেরাকে নিয়ে আলোচনা করার। এই ফোনটার ক্যামেরা নিয়ে আমি একটা রক সলিড অপিনিয়নে পৌঁছে গিয়েছি, বাট জিনিসটা আমি আসলে ঠিক কীভাবে বুঝতে পারতেছি না, কেননা ডিরেক্ট বলে দিলে ফ্যান বয়রা আমার তুলোধন করে ছেড়ে দিবে বলেই মনে হচ্ছে, বা ওনাকে জিনিসটা আসলে ডিরেক্ট হজম করতে নাও পারে। তো চলুন জিনিসটা একটু এক্সপ্লেন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। OnePlus 9-এর ক্যামেরা পারফরমেন্সের এক্সপেকটেশনের নেপথ্যে দুটো বিষয় খুব ভালো রকমের কাজ করেছে। একটা হচ্ছে প্রিভিয়াস জেনারেশনের তুলনায় একটু বেশি প্রাইস এবং ঝামেলা হ্যাজেলব্লেড ক্যামেরার যে ব্র্যান্ডিংটা তারা ইউজ করছে। হ্যাজেলব্লেড সম্পর্কে আপনাদেরকে একটু ছোট্ট করে একটু আইডিয়া দিই। হ্যাজেলব্লেড হচ্ছে একটি ক্যামেরা মেকিং কোম্পানি যারা খুব এক্সপেন্সিভ ক্যামেরা লেন্স এই জিনিসগুলো তৈরি করে থাকে, এবং তাদের বিশেষত্ব হচ্ছে মানুষ যখন প্রথম চাঁদে অবতরণ করেছিল তখন যে ছবিটা তোলা হয়েছিল সেটি কিন্তু হ্যাজেলব্লেডের ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল, যার কারণে এই কোম্পানিটি বেশ রেপিউটেড এবং বেশ রেসপেক্টেডও। অবাক লাগলো OnePlus তাদের 9 সিরিজের স্মার্টফোনগুলো লঞ্চ করার পূর্বে বেশি করে যেটা প্রচার করছিল যে হ্যাজেলব্লেড ক্যামেরা, তারা এই টার্মটিকে খুব বেশি করে হাইলাইট করছিল, এবং আমি মনে করেছিলাম কি যে তারা হয়তো বা হ্যাজেলব্লেডের ইনহাউস কোনো সেন্সর, স্মার্টফোনের জন্য তৈরি সেন্সর ইউজ করবে। বাট আমি ট্র্যাক রেকর্ডে দেখলাম যে হ্যাজেলব্লেড আজ পর্যন্ত কোন প্রকার স্মার্টফোনের জন্য ক্যামেরা লেন্স বা সেন্সর তৈরি করা নাই। তাহলে কি হতে যাচ্ছে? প্রাইমারি ক্যামেরায় এতে ব্যবহার করা হয়েছে সনি IMX689 সেন্সর, 1x1.43 ইঞ্চ সেন্সর সাইজ, f1.8 অ্যাপারচার, 23 মিলিমিটার ফোকাল লেন্থ, সাপোর্ট করে 12 বিট র ক্যাপচার, ডুয়াল ISO এর মতো মজার ফিচারগুলো। সেন্সর সাইজে বাজারে থাকা Mi 11 আলট্রা, S21 আলট্রার মতো বিশাল কিছু না। আর বাই দ্য ওয়ে, ভিডিওটি যদি আপনারা এতক্ষণ ধরে দেখেই থাকেন তাহলে আই থিঙ্ক সাবস্ক্রাইব বাটন একটা গুতা মারাটা আমার জন্য বেশ সাইজে বড় হবে। ব্যাক টু দ্য টপিক,
ক্যামেরাটির স্ট্রং পয়েন্ট ছিল হাই ডাইনামিক রেঞ্জ ডিটেলস, যা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট। তা বাদে পুরো ক্যামেরা এক্সপিরিয়েন্স ছিল ডিসঅ্যাপয়েন্টিং। হার্ড টাইম ফেস করেছি অবজেক্টকে ফোকাস করতে এবং ঘোলা ছবি না উঠাতে। অবাক লাগছিল যে দিনের বেলায় পারফেক্ট লাইটিংয়েও এই ক্যামেরার শাটার লাইট উপস্থিত, লো লাইটে তো আরও বেশি হয়, আর অ্যাকুরেট ফোকাস আসতে আসতেই ছবি উঠাতে হচ্ছিল 2 থেকে 3 বার করে। ব্যাপারটা রাতের দিকে পরিলক্ষিত হয় বেশি, যদিও সব সময় না। টেস্টিং পিরিয়ড শেষ হতে হতে 3টি ওটি আপডেট এসেছিল, যাদের প্রাইমারি ফিক্স ছিল ক্যামেরা কেন্দ্রিক। শাটার লাইট জনিত ইস্যু কিছুটা ইম্প্রুভ হলেও পুরোপুরি হয়নি, আর ফোকাস ইস্যু এখনও আছে। তো এই হ্যাজেলব্লাড ক্যামেরা আসলে মূলত ছবিগুলোতে হ্যাজেলব্লাডের নিজস্ব কালার ক্যালিব্রেশন অ্যাপ্লাই করে থাকে। ইজ ইট এনি গুড? নট রিয়েলি। OnePlus খুব বেশি অ্যাডভার্টাইজ করে বেড়াচ্ছে অ্যাকুরেট স্কিন টোন নিয়ে, তাই এর 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটি দিয়ে তুলে ফেললাম কিছু সেলফি। বাহ, বেশ সুন্দর লাগছে আমাকে। স্কিনে কোনো রিটাচ নেই, স্কিনের ভাঁজ তথা ডিটেলসগুলো সুন্দর লাগছে। এইচডিআর রেজাল্ট বেশ সুন্দর। এরপর পাশে দুজন সুন্দরী ভাইদের সাথে ছবি তুললাম আমি। এরপরে কিছুটা ভাষা হারিয়ে ফেললাম। আসলে আমি কালো না, আর শাকিল এত ফর্সাও না, বুঝলেন ব্যাপারটা? আসলে এই ক্যামেরা কোনো প্রকার ফেস পাইলে ওইটারে খুব সুন্দর একটা স্কিন টোন মাইরা দেয়। নো ম্যাটার আপনি কালা অর ধোলা, আপনি দেখতে খুব সুন্দর হবেন। এই ঘটনা ব্যাক ক্যামেরাতেও বিরাজমান। স্কিনের লালচে খয়েরি যে কালারটা হয় আর কি, সোজা কথা স্কিনের যে কালারটা হয় সেটারে 2 চোখে দেখতে পারে না এই ক্যামেরা। সেই কালারকে একেবারে নিজের মতো করে রিপ্লেস করে দেয়। আরেকটা ব্যাপার, এটি গোলাপি কালারকে একটু বেগুনি করে দেয়, যেমন এই ছবিটা দেখেন। এগুলো আপাতত চোখে পড়েছে আমার। তা বাদে অন্যান্য কালারগুলো রিপ্রোডাকশন অ্যাকুরেট না, বাট একটু ডিফারেন্ট, বাট দেখতে খারাপ লাগে না। এবার একটু ডিটেলস নিয়ে কথা বলি। লুক এট দিস অ্যাভোকাডো, পুরাই অয়েল পেন্টিং। ডিটেলসের অবস্থা মোরলেস এমনই, দিনের বেলা একটু কম, আধারে একটু বেশি। সব ছবি আবার তুলেই এমন দেখায় না, একটু জুম করলে বোঝা যায় ডিটেলসের তেলতেলে অবস্থা। নাইট মোড ছবিগুলো প্রশংসা পাওয়ার যোগ্য বলে আমার কাছে মনে হচ্ছে। অটোমেটিক সিন ডিটেক্ট করে, লাইভ প্রিভিউ শো করে এবং নাইট মোডে ছবি তোলার পর এক্সপিরিয়েন্সটা আমার কাছে বেশ কনভিনিয়েন্ট লেগেছে। পোর্ট্রেট ছবি এর ভালোই, মাঝে মাঝে এরকম পোর্ট্রেট তোলে আর কি। এইচ ডিটেকশন পারফেক্ট না সব সময়, তাছাড়া ভালোই লাগে পোর্ট্রেটগুলো। ব্লাড জিনিসটা রিয়েলিস্টিক না, আবার খারাপও না। এরপরে আসে আলট্রা ওয়াইড ক্যামেরা। ফ্ল্যাগশিপ রেঞ্জে মোটামুটি যোগ্য একটা ক্যামেরা, যদিও সেন্সর সাইজ বা রেজলিউশন সাইজ অনুযায়ী পিকচার আউটপুট যেমনটা আসলে মনে করছিলাম তেমনটা না। তেমন একটা পছন্দ হয় নাই, তবে খারাপ বলতে পারছি না কোনোভাবেই। শার্পনেস ডিটেলস মেইন ক্যামেরার চেয়ে একটু কম, কালার সামান্য বেশি স্যাচুরেটেড, আর ডার্ক এরিয়াতে ডিটেলস পুরোপুরি নাই হয়ে যায়। আর একটু অপটিমাইজেশন দরকার বলে আমার মনে হচ্ছে। তার চেয়েও বেশি দরকার ছিল এই 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর না দিয়ে এই টাকাটা এই ফোনটির লেজার অটোফোকাসে ব্যয় করা, অথবা ফোনটির প্রাইমারি ক্যামেরাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনে ব্যয় করা। প্রাইমারি ক্যামেরা 8K রেজলিউশনে 30 FPS, 4K-তে 60-30 FPS রেকর্ড করতে পারে। হ্যাজেলব্লাডের কালার কারেকশন এখানেও উপস্থিত রয়েছে। ভিডিও কোয়ালিটি ভালোই, স্টেবিলাইজেশন থাকার দরকার ছিল, যদিও ভালো যে ফ্রন্ট ক্যামেরা আপনারা ইএস পাচ্ছেন। তো ফোনটি থেকে আমি ডিসেন্ট একটা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। একটা হেভি সেশনে ফোনটি থেকে 4 ঘন্টা 40 মিনিট মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেটা আপনারা অন এভারেজ 5 ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন হেভি ইউজে। আর ক্যাজুয়াল ইউজে আপনারা 7 ঘন্টার মতো পাবেন, বা সামটাইমস 8 ঘন্টা টাচ করতে পারেন, বাট এর বেশি পাবেন না। অ্যান্ড আমার মনে হয় এই স্ক্রিন অন টাইমটা একদিনের জন্য মোর দেন এনাফ। আর এটা যদি মোর দেন এনাফ না হয়, তাহলে আমার কাছে এটাকে কোনো নেগেটিভ সাইড বা একটা ব্যাড সাইড বলে মনে হচ্ছে না। কেননা এর 4500 mAh ব্যাটারিকে এর যে বক্সের চার্জারটি দেওয়া হয়েছে, এটি কত দ্রুত চার্জ করতে পারে এটা আপনারা একটু আগে তো জেনেছেনই। সো এটা একটা হ্যাজেল ফ্রি এক্সপিরিয়েন্স। হ্যাজেল ফ্রি, ইউ গট ইট। আফটার অল দিস বাতচিত, ডিজাইন সেকশন একটু হাত দেওয়া যাক এবার। বরাবরের মতোই এক্সেলেন্ট ওয়েট ডিস্ট্রিবিউশন উইথ হালকা ওজন ফোনটিকে ডেইলি ড্রাইভার হিসেবে পারফেক্ট করে তুলেছে। ফোনটা শাকিল হাতে নেওয়ার পর বলতেছে যে এটা নাকি ভারীও না আবার হালকাও না। আমি তারা জিজ্ঞেস করলাম যে ভারীও না হালকাও না, এটা আমরা তুমি কেন বের করতেছো? ফোনটা তো একদমই হালকা। মানে এই ফোনে যদি তোমার মনে হয় যে ভারীও না হালকাও না, তাহলে তোমার একটু প্রোটিন খাওয়া দরকার। কি বলো শাকিল? এক্সিলেন্ট এক হাতে ব্যবহারের অভিজ্ঞতা এবং আমার দৃষ্টিতে সবথেকে সুন্দর একটা ডিজাইন, বিশেষ করে এর ক্যামেরা বাম্প এবং একদমই মিনিমালিস্টিক ডিজাইন। OnePlus লোগো ছাড়া আর হ্যাজেলব্লাডের লোগোটা ছাড়া এক্সট্রা কোনো কথাবার্তাই নেই এই ফোনটাতে। তার উপর এই কালারটা সিম্পলি জোস। ম্যাট ফিনিশিং হওয়ায় হাতের চাপ পড়ছে না, যা ভালো দিক, কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে ফোনটি হাত থেকে পিছলে পড়ে যাচ্ছে খুব দ্রুতই, যেটা একটা খারাপ দিক। তো আপনারা একটু সাবধানে ব্যবহার করার ট্রাই করবেন। বক্সে ব্যাক কভার দিয়ে দেওয়া হয়েছে। এনিওয়েজ, ফোনটির ডিজাইন বেশ ইউনিক লেগেছে আমার কাছে। বেশ ম্যাচিওর একটা ডিজাইন। 3.5 mm অডিও পোর্ট থাকলে বন্ধ হতো না। ডিসপ্লেও বেশ ভালো লাগলো। 6.55 ইঞ্চের ফুল এইচডি প্লাস 120 হার্টজ রিফ্রেশ রেটওয়ালা ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লেটি। ডিসপ্লে কালার অ্যাকুরেসি ভালো, P3 কালার স্পেস সাপোর্টেড, পিক ব্রাইটনেস 1100 নিটস। কম না, আবার কারেন্ট ফ্ল্যাগশিপের তুলনায় বেশিও না।
আর ফোনটাকে আনলক করার পর ডিসপ্লে যথাযথ ব্রাইটনেসে ফিরতে বেশ অনেকটাই সময় নেয়, যা একটু বিরক্তিকর এক্সপিরিয়েন্স। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাস 5, কিন্তু বাজারে আর অন্যান্য ফ্ল্যাগশিপগুলোতে কিন্তু আপনারা আইদার গরিলা গ্লাস 6 পাবেন অথবা গরিলা গ্লাস ভিক্টাস পাবেন। সেই তুলনায় আমি এটাকে একটা নেগেটিভ দিকই বলবো। ডিসপ্লেটির একদম নিচের দিকে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সর খুবই ফাস্ট, অ্যাকুরেট এবং রিলায়েবল। কিন্তু এত নিচে কেন ভাই? এই সেন্সর পজিশন করার সময় তাদের ইঞ্জিনিয়ারের ঘরে কি কাজ হয়েছিল নাকি বলল? তদন্ত করা দরকার। তাছাড়া ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়াল স্টেরিও স্পিকার ইজ গুড, বাট Mi 11 বা আইফোন 11 বা 12 এর সাথে মেলালে দিস ইজ নট গুড। You see the strangest funhouse mirror in the universe. Matter isn't the only thing orbiting a black hole. Gravity is. তো OnePlus 9 নিয়ে আপাতমস্তে কথা বলা শেষ। আমার মতে OnePlus একটা ভালো ফোনই বানিয়েছে, বাট প্রাইসটা একটু বেশি। আমার মতে তাদের ফোনটির প্রাইসিং অ্যারাউন্ড $600 মধ্যে রাখা উচিত ছিল, তাহলে আমার মনে হয় ভালো একটা ফোন হতো। অথবা যেহেতু তারা $730 ধরেছে, সেই হিসেবে ফোনটিতে আরও কিছু এক্সট্রা জিনিস তারা প্রোভাইড করতে পারতো, বাট সেটা তারা করে নাই। যদি এই ফোনটার প্রাইস $600 বা $650 হতো, আমার মনে হয় একটা ব্যালেন্সড একটা প্যাকেজ হতে পারতো। কিন্তু OnePlus ডে বাই ডে যেভাবে তাদের প্রাইস বৃদ্ধি করে চলছে, এভাবে যদি চলতে থাকে তাহলে OnePlus খুব শীঘ্রই বাজারে তাদের ইম্পর্টেন্ট যে পজিশনটা সেটা হারিয়ে ফেলবে। আর তাদের আসলে এই ধরনের নন প্রো ভেরিয়েন্টগুলোতে উচিত ছিল ফ্ল্যাগশিপ কিলার ব্যাপারটা ধরে রাখা অথবা বাজেটের ব্যাপারটা ধরে রাখা। কেননা OnePlus-এর যে ইউজার বেস বা ফ্যান বেস, সেটা কিন্তু OnePlus-কে ভালোবাসে শুধুমাত্র তাদের প্রাইস টু পারফরমেন্স, যে একটা ভ্যালু ফর মানি যে একটা প্রপোজিশনটা, সেটার জন্য OnePlus-কে খুব বেশি ভালোবাসে। কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে OnePlus কি বলে, মানে তাদের ফ্যানদের থেকে ক্রমান্বয়ে দূরে চলে যাচ্ছে। আপনি যদি OnePlus 9 Pro এর কথা বলেন, আমি এটা ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স করি নাই, তবে অন্যান্যদের মতে দ্যাটস অ্যান এক্সেলেন্ট ডিভাইস। আপনি যখন $1000 খরচ করছেন, তখন দেখা যাবে আপনি OnePlus-এ না গিয়ে আপনি আইদার স্যামসাং গ্যালাক্সি ফ্ল্যাগশিপ দেখছেন অথবা আইফোন 11 বা 12 ওগুলো দেখছেন। তো ওই ফোনগুলোর কাতারে আসলে এই ফোনটা বা OnePlus-এর ডিভাইসগুলো আসলে এখনও যাওয়ার মতো সময় হয়েছে বলে আমার মনে হয় না। কেননা ওই ফোনগুলোতে ইনোভেশন থাকে, বাট OnePlus ইজ অল অ্যাবাউট ইন হাউস ইনোভেশন, যেটা ওপো ইউজ করে, ভিভো ইউজ করে, তারপর ওরা নিজেরাও ইউজ করে, তারপর সেম টু সেম দেখা দেখি করে একটু রিয়েলমি ইউজ করে। সো এখানে আসলে মানে যে একটা অথেন্টিসিটি বা ইউনিক যে একটা ব্যাপার, সেই জিনিসটা থাকে না। কারণ আপনার ফোনটা যদি খেয়াল করেন, কি বলে, তারা যে রিয়েলমি ডিভাইস তৈরি করে বা ওপো ভিভো যে ডিভাইসগুলো তৈরি করে, তাদের ডিজাইনের সাথে কিছুটা হলেও মিল আছে। আর এই ডিসপ্লেটার কথা যদি বলি, স্ট্রেট মানে এই যে এমকিউবির ভিডিওতে যেটা বলছিল যে ওপো না ভিভোর কোন ফোন থেকে যেন স্ট্রেট সেম ডিসপ্লে প্যানেলটা নেওয়া হয়েছে, ব্যাপারটা হচ্ছে ওইরকমই। তারা একটাই কোম্পানির আমব্রেলার নিচে, সো তারা মিলেমিশে কাজ করে। তো আমার মনে হয় না OnePlus এখনও আসলে $1000 স্মার্টফোনের সাথে বিট করার মতো যোগ্য স্থানে চলে এসেছে। তো তাদের উচিত ছিল আসলে ফোনগুলোর প্রাইসটাকে কম রাখা বা সহনীয় পর্যায়ে প্রাইসটাকে ধরে রাখা। আদারওয়াইজ OnePlus এর এই ফোনগুলো বেশ ভালো একটা ফোন। আমার মতে যাদের আসলে বাজেট আছে এই ফোনটি নেওয়ার মতো এবং OnePlus-এর প্রতি একটা লয়ালিটি কাজ করে, শিওর ইউ ক্যান গো ফর দ্য OnePlus 9। বাট আপনি যদি ভ্যালু ফর মানি ব্যাপারটা চিন্তা করেন, তাহলে আমার মনে হয় এর চেয়ে আরও কিছু ভালো অপশন হয়তো বা বাজারে আছে, বা এর চেয়ে কম প্রাইসে সিমিলার এক্সপিরিয়েন্স আপনি খুব সহজেই পেয়ে যাবেন। যদিও অক্সিজেন ওয়েসের মতো এক্সপিরিয়েন্সটা অন্য কোনো ফোন দিবে না, অক্সিজেন ওয়েস ইজ রিয়েলি গ্রেট। তো এই ছিল OnePlus 9 নিয়ে আমার মতামত। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের মতামত আমাকে কিন্তু জানাতে পারেন কমেন্ট সেকশনে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরেই থাকবেন, নিরাপদে থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।